আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নেক্সাস টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক নিয়মিত অনুষ্ঠান কেমন আছেন অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল আলম। স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলি। দর্শক আজকে আমরা কথা বলতে চাই পুরুষদের স্তনের একটা সমস্যা যেটিকে বলা হয় গাইনোকোমেশিয়া, সেটি নিয়ে কথা বলতে চাই। যেটি কেন হয়, কি কারণে হয়, এটার চিকিৎসা কি, বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলবো। আর এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে স্টুডিওতে আজ উপস্থিত আছেন ডাক্তার এ.কে.এম. মনিরুজ্জামান সানি, সহকারী অধ্যাপক, শেখ হাসিনা জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ডাক্তার এ.কে.এম. মনিরুজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ এবং ধন্যবাদ নেক্সাস টেলিভিশনকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা আলোচনাটা শুরু করব, তার আগে দর্শকদের বলতে চাই, দর্শক চাইলে আপনারাও আমাদের সাথে সরাসরি যোগ দিন। আপনারা প্রশ্ন করতে পারেন, পর্দায় দেখার নম্বর রয়েছে, সেই নম্বরে ফোন করুন। আপনাদের যদি কোনো সমস্যা থাকে এই বিষয়টি নিয়ে, তাহলে আপনারা প্রশ্ন করলে আমাদের বিশেষজ্ঞ যিনি আছেন তিনি চেষ্টা করবেন প্রশ্নের উত্তর দেবার। এবং ফেসবুক লাইভেও অনুষ্ঠানটি যাচ্ছে, চাইলে সেখানেও আপনারা প্রশ্ন করতে পারেন, আমরা চেষ্টা করব প্রশ্নগুলোর উত্তর দেবার। আমরা আমাদের আজকের প্রসঙ্গে আসি। গাইনোকোমেশিয়া আসলে জিনিসটা কি? গাইনোকোমেশিয়া হচ্ছে যখন কোনো পুরুষের বুকের আকৃতি নারীদের মতো হবে, সেটাকেই সহজ ভাষায় গাইনোকোমেশিয়া বলছে। আচ্ছা। আর যদি আপনি বলেন যে অ্যাকচুয়ালি গাইনোকোমেশিয়ার মেডিকেল টার্মিনোলজিটা কি, সেটা হচ্ছে সাধারণত পুরুষের বয়সের সাথে সাথে কখনোই ব্রেস্ট গ্ল্যান্ড ডেভেলপ করে না। আচ্ছা। কিন্তু কোনো কারণে, আমি আবারও বলছি কোনো কারণে, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা ইডিওপ্যাথিক, কি কারণ ছিল জানা যায় না। আর মাঝে মধ্যে কিছু কারণে সেকেন্ডারি ভাবেও হতে পারে। কোনো কারণে পুরুষের যদি ব্রেস্ট গ্ল্যান্ডটা ডেভেলপ করে যায়, তখন সেই কন্ডিশনটাকে বলা হচ্ছে গাইনোকোমেশিয়া। আচ্ছা। তো এটা কি বয়সের কোনো বিষয় আছে ছেলেদের ক্ষেত্রে, মানে কোন বয়সে হচ্ছে নাকি সব বয়সেই হতে পারে? আচ্ছা, সেই ক্ষেত্রে আমি প্রথমে একটু ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে সকল পুরুষেরই জীবনে 70% চান্স থাকে কোনো না কোনো বয়সে গাইনোকোমেশিয়া ডেভেলপ করা। সেটা হচ্ছে ফিজিওলজিক্যাল। যেমন ধরেন পিউবার্টিতে, অর্থাৎ বয়স সন্ধিকালে, তখন কি হয় যে পুরুষদের একটা হরমোনাল সার্জ হয়, নারী বা পুরুষ উভয়ের হরমোনাল সার্জ হয়। তো এই সার্জের পরে যেটা হয়, অ্যান্ড্রোজেন বা টেস্টোস্টেরন, পুরুষের যে হরমোন, সে আপার হ্যান্ড নিয়ে নেয়। তখন সেই ব্রেস্ট গ্ল্যান্ডটা কিন্তু ডেভেলপ করে না। কিন্তু কোনো কারণে সেই টেস্টোস্টেরন যখন আপার হ্যান্ড নিতে একটু দেরি করে, এর মধ্যে দেখা যায় একটা এই যে ব্রেস্ট গ্ল্যান্ডটা এটা ডেভেলপ করে যায়। এবং 65 to 70% পুরুষই কিন্তু তার পিউবার্টিতে একটা ছোট চাকা অনুভব করে। আচ্ছা। এবং সেটা কিন্তু মানে যার টেস্টোস্টেরন আপার হ্যান্ড নিয়ে নেয় তারটা অ্যাবলিশ হয়ে যায়, কিন্তু যার দেরি হয় বা যার কোনো হরমোনাল কোনো সার্জারি প্রবলেম হয়, সেই ক্ষেত্রে কিন্তু ব্রেস্ট গ্ল্যান্ডটা ডেভেলপ করে যায়। তো জীবনের 3টা সময়, যেমন ধরেন নিউনেটস, একটা ছোট বাচ্চা জন্মানোর পরে তার কিন্তু ছেলে হলেও তার ব্রেস্টে কিন্তু ছোট ছোট বার্ড থাকতে পারে। কেন থাকতে পারে? থাকতে পারে ম্যাটারনাল এস্ট্রোজেনের কারণে। সে যে মায়ের গর্ভ থেকে আসছে, মায়ের রক্তের সাথে তার শরীরে প্রচুর এস্ট্রোজেন চলে গেছে। আরেকটা হচ্ছে বয়ঃসন্ধিকালে এই যে হরমোনের আপার হ্যান্ড নিতে যদি একটু 19-20 হয়ে যায়, তখনই দেখা যায় একটা ব্রেস্ট গ্ল্যান্ড থেকে যায়। আর আরেকটা হয় এলডারলি। এলডারলি কখন? এলডারলি হচ্ছে বয়সের সাথে সাথে আমাদের মেল হরমোনটা কমে আসে। হ্যাঁ, বয়স যত বাড়ছে সেটা আবার তখন বলা হয় অ্যারোমাটাইজেশন। দেখা যায় যে সেটা কমে উল্টো এস্ট্রোজেন হয়ে যাচ্ছে। তখন আবার এস্ট্রোজেনের প্রভাবটা বাড়ছে। হ্যাঁ, তখন কিন্তু এলডারলি মানুষের, আপনি দেখবেন অনেক বয়স্ক মানুষের চেস্টের শেপটা কিন্তু খুব একটা সুঠাম দেহি হয় না, একটু ব্রেস্ট গ্ল্যান্ডের মতো দেখা যায়। তো এই 3টা পর্যায়ে, অর্থাৎ নিউনেট, পিউবার্টি এন্ড এলডারলি, তাহলে এটা স্বাভাবিক। এই 3টা জায়গায় কিন্তু হওয়াটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। কিন্তু অস্বাভাবিক কখন? যখন দেখা যাচ্ছে যে এই যে পিউবার্টিতে ছোট একটা বার্ড হয়েছিল, সেখানে সেটা পারসিস্ট করে যায়। দেখা গেল পিউবার্টি চলে আসলো 12 থেকে 15 বছর বয়সে, কিন্তু 16-17 বছর হয়ে গেছে, 18 বছর হয়ে গেছে, কিন্তু তার কিন্তু ব্রেস্টটা পারসিস্ট করে গেছে। তার বাড়ছে না, ধরেন থেকে গেল, মানে যেটুকু বেড়েছিল থেকে গেল, ধরেন 17-18 বছর পর্যন্ত যতটুকু ছিল ওটার গেল না। তো তখন সেই কন্ডিশনটা হচ্ছে একটা চিন্তার বিষয় এবং
তখন এটাকে অ্যাড্রেস করাটা খুব জরুরি। একটু এখানে জেনে নেই যে পিউবার্টিতে আপনি যেটা বলছেন সেটা কতদিন থাকতে পারে আসলে? এই যে একটু 1 থেকে 2 বছর, 1 থেকে 2 বছর, এটা স্বাভাবিক আসলে। মানুষের যখন সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিকগুলো ডেভেলপ করে যায়, জি জি, তার 1 থেকে 2 বছর পরেও যদি পারসিস্ট করে, সেক্ষেত্রে এটাকে খুবই গুরুত্ব সহকারে গাইনোকোমেশিয়া হিসেবে অ্যাড্রেস করতে হবে। আচ্ছা, হ্যাঁ, কিন্তু অনেক সময় দেখা যায় মাত্র পিউবার্টি হয়েছে, দেখা যায় বয়ঃসন্ধিকালের একটা ছেলে, 13 বছর একটা ছেলে, এরকম ছেলেরাও কিন্তু আসে তাদের এই প্রবলেমটা নিয়ে, তাদের বাবা মাকে বলে যে আমরা কিন্তু মেয়েদের মতো দেখাচ্ছে। তো তখন আমরা কিন্তু বলি যে আচ্ছা আমরা আরো 1-2 বছর দেখি। আবার আরো কিছু ব্যাপার থাকে, যেমন ধরেন বয়ঃসন্ধির পর যে সময়টা, সেই সময়টাই কিন্তু কিছু মেডিসিনও প্রেসক্রাইব করে গাইনোকোমেশিয়াটাকে কন্ট্রোলে আনা যায়। আচ্ছা, সেটা আসলে এন্ডোক্রাইনোলজিস্টটা ভালোভাবে কনসাল্ট করে দেন। আর আমরা বেসিক্যালি দেখা যায় যেটা পারসিস্ট করে গেছে সেটার বিষয়ে আমরা সার্জিক্যাল সমাধান দিই। আচ্ছা, একটু বলি তাহলে, এটা তো দুপাশেই হয় আসলে, আপনি যেটা বলছিলেন। ইউজুয়ালি দুপাশে হয়, ইউনিল্যাটারাল হতে পারে। আচ্ছা, একপাশেও হতে পারে। মানে সেটিও মানে আমি ভাবছিলাম যে দুপাশেও হয়তো হতে পারে, কিন্তু দুপাশেই বেশি হয় সাধারণত, সেটাই আমি দর্শকদের বলতে, মানে কিন্তু একপাশেও হতে পারে আসলে জিনিসটা। এখন আসি যে আপনি কারণ অবশ্য বলেছেন, তারপরে আমরা একটু জানি যে মানে কেন হয় আসলে। কেন হয় এটা একটা খুবই মানে বিস্তর একটা আলোচনা। প্রথম কথা হচ্ছে কারণটা হচ্ছে ইডিওপ্যাথিক, অর্থাৎ এক্স্যাক্টলি কেন হচ্ছে বেশিরভাগ কেসে, ধরেন 90% কেসেই এক্স্যাক্টলি কোনো স্পেসিফিক কারণ নাই। আচ্ছা, এখন তাহলে হতে পারে যে কিছু কেসে তাহলে কারণ আছে, কিছু কেসে কারণ আছে। কি ধরনের? সেগুলো হয়ে থাকে কোনো সেকেন্ডারি, অর্থাৎ কোনো একটা প্রাইমারি কজের সেকেন্ডারি। মানে এখানে মানে আপনার স্তনের সমস্যা হয়তো না, অন্য কোথাও শরীরের সমস্যা আছে। গাইনোকোমেশিয়া যার ইডিওপ্যাথিক তারও স্তনে কোনো সমস্যা নাই। তো এটা অ্যাকচুয়ালি কি বলা যায়, স্ট্রাকচারালি খুব একটা ইম্পর্টেন্ট প্রবলেম না যদি ইডিওপ্যাথিক হয়ে থাকে। আর সেকেন্ডারি টু এনি ডিজিজ যদি হয়, তখন সেই প্রাইমারি ডিজিজটাকে ট্রিট করাটা জরুরি। যেমন ধরেন কারো ক্রনিক লিভার ডিজিজ, কারো ক্রনিক কিডনি ডিজিজ, অথবা কারো গোনাডাল অ্যাজেনেসিস আছে, টেস্টিকুলার টিউমার আছে। তো সেই সব ক্ষেত্রে দেখা যায় একটা চান্স থাকে যে সেকেন্ডারি হিসেবে গাইনোকোমেশিয়া ডেভেলপ করার। আবার ধরেন কিছু ড্রাগস আছে, যেমন ধরেন কেউ সিমিটেডিন খায়, কেউ কার্ডিয়াক প্রবলেমের জন্য ডিজিটালিস খায়, টিগক্সিন খান, অথবা ধরেন এরকম অনেক হাজার ড্রাগস আছে যেগুলো আসলে গাইনোকোমেশিয়ার সেকেন্ডারি প্রেজেন্টেশন হতে পারে। যে আপনি হয়তো জানেন আপনি একটা ড্রাগস খাচ্ছেন, যেমন এখন প্রচুর মানুষ দেখবেন চুল পড়ার জন্য অনেক ওষুধ খান। সেগুলো কিন্তু খুব সাধারণ আসলে। সেগুলোতে কিন্তু সেকেন্ডারি হিসেবে গাইনোকোমেশিয়া হতে পারে। কেউ হরমোনাল থেরাপিতে থাকেন, বিভিন্ন ধরনের হরমোন দেন, ইভেন স্টেরয়েডের কারণে হতে পারে, সেকেন্ডারি হিসেবে হতে পারে। এরপর অনেক সিম্পল কিছু ওষুধ, যেমন ধরেন স্পাইরোনোল্যাকটন, তারপর রেনিটিডিন, সিমিটিডিন, মানে অনেকে কমন যে ড্রাগসগুলো আমরা অহরহ খেয়ে থাকি। সবার তো আর হবে না, কিন্তু কারো কিন্তু হতে পারে। তাহলে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যে যদি থেকে থাকে তাহলে তার মানে ওষুধের যে মানে ইতিহাসটা খুব জরুরি আসলে। অবশ্যই জরুরি, যে কি ধরনের ওষুধ তিনি খাচ্ছেন। তবে একটা পজিটিভ বিষয় হচ্ছে যেগুলো আসলে ড্রাগ ইনডিউসড, সেগুলো দেখা যায় ড্রাগটা বন্ধ করে দিলে অনেকটা রিভার্স, এটা ঠিক হয়ে গেল আসলে, কোনো অসুবিধা নেই। কিন্তু অ্যাকচুয়ালি আমরা খুব বেশি ভয় থাকি কারো যদি বড় ধরনের কোনো প্রবলেম আছে না, লিভার সিরোসিস, সিএলডি, তখন এগুলোকে মানে আপনি যেটা বলেন ক্রনিক লিভার ডিজিজ, দীর্ঘমেয়াদী লিভারের রোগ। আর যেটা ইডিওপ্যাথিক সেটা কিন্তু বোঝা যায়, তার একটা ক্লিন কাট হিস্ট্রি থাকে, যে সে ছোটবেলায় স্বাভাবিক ছিল, বয়সন্ধিকালে সে ব্রেস্ট ফিল করলো, সেটা একটু বড় হলো, এরপরে আর যায় না। এটা কিন্তু খুব ক্লিন কাট হিস্ট্রি। এরপরও মানে আপনারা ইতিহাসটা নিয়ে বুঝে ফেলেন। ইতিহাসটা নিয়ে অ্যাকচুয়ালি কনফার্ম তো হওয়া যায় না, কনফার্ম হওয়ার জন্য ইনভেস্টিগেশন করাটা জরুরি, কিন্তু আমরা ইতিহাসটা নিয়েই কিন্তু ক্লিনিক্যাল মোটামুটি একটা করা যায়, পৌঁছে যাওয়া যায়। আরেকটা জিনিস একটু আমরা জানতে চাই, সেটা হলো যে যারা একটু স্থূল, আমরা তো ওবেসিটি নিয়ে অনেক কথা বলছি এখন, তো স্থূলতার কারণে যেটা হয় আসলে, তো সেটা এটা না আসলে গাইনোকোমেশিয়া তো আমরা খুব ব্রড টার্মে গাইনোকোমেশিয়া বলে ফেলি। কারণ গাইনোকোমেশিয়া একটা দেখা যাচ্ছে আগে মানুষ এগুলো নিয়ে চিন্তাই করতো না, যখন আমরা চিন্তা করা শুরু করলাম আমরা গাইনোকোমেশিয়া হিসেবে বলে ফেলি। গাইনোকোমেশিয়াটা আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে ট্রুলি গাইনোকোমেশিয়া, অর্থাৎ সেই ব্যক্তির আসলে ব্রেস্ট গ্ল্যান্ড আছে,
আর আরেকটা হচ্ছে সিউডোগাইনোকোমেশিয়া অথবা লাইপোমেশিয়া। একই জিনিস, দুই নামে ডাকা হচ্ছে। অর্থাৎ তার অ্যাকচুয়ালি ব্রেস্ট গ্ল্যান্ড নাই, কিন্তু তার সেই এলাকায় ফ্যাট ডিপোজিশনটা অনেক বেশি হয়। অ্যাকচুয়ালি ব্রেস্টও বলি, ব্রেস্টে তো দুই ধরনের টিস্যু থাকে, একটা তো থাকে গ্ল্যান্ডুলার টিস্যু, আরেকটা থাকে ফ্যাট। আচ্ছা, এখন যার অ্যাকচুয়ালি ব্রেস্ট গ্ল্যান্ড আছে, দ্যাট ইজ কল্ড, মানে আমাদের সার্জিক্যাল টার্মে গাইনোকোমেশিয়া। আর যার অ্যাকচুয়ালি ব্রেস্ট গ্ল্যান্ড নাই, কিন্তু সেই জায়গায় তার ফ্যাট ডিপোজিশনটা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি, সেটাকে বলা হচ্ছে সিউডোগাইনোকোমেশিয়া বা লাইপোমেশিয়া। মানে এটা দেখতে গাইনোকোমেশিয়ার মতো, এটা অ্যাকচুয়ালি ভিতরে পুরোটাই ফ্যাট। আচ্ছা, আবার আমরা যখন সাইকোসোশ্যাল প্রবলেম হিসেবে অ্যাড্রেস করি, তখন কিন্তু সবগুলোকে আমরা বলি না দিস ইজ গাইনোকোমেশিয়া। তো এটা ক্লিনিক্যাল টার্ম, সোশ্যাল টার্ম, সার্জিক্যাল টার্ম। তো এই যে আপনি একটা কথা বললেন, আমরা সব অফেয়ারে বলছিলাম যে এই যে একটা সামাজিক একটা অসুবিধা, আসলে একটা অস্বস্তি, তো সেটি বোধহয় এখন কি প্রকট হচ্ছে? মানে আপনি বলছিলেন যে আগে এটা এত আমরা দেখতাম না, কিন্তু এখন দেখছি। এখন একটা ব্যাপার হচ্ছে, অনেক আগে আমরা যখন দেখা যাচ্ছে এমবিবিএস এর স্টুডেন্ট ছিলাম, তখনও কিন্তু এই আলোচনাগুলো হতো না। আচ্ছা, কেন হতো না? মানুষ মনে করতো যে এটা হয়তো একটা অ্যাস্থেটিক ব্যাপার, এটা হয়তো একটা শৌখিন ব্যাপার, যে গাইনোকোমেশিয়ার চিকিৎসা করাতে চাই, এটা মনে হয় খুবই শৌখিন ব্যাপার। আর কিন্তু সময়ের সাথে সাথে আমরা যখন দেখলাম যে শারীরিক অসুস্থতার সাথে সাথে আরেকটা ব্যাপার আমাদের প্রচণ্ড রকমের গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে, আর সেটা হচ্ছে মানসিক সুস্থতা। সাইকোসোশ্যাল প্রবলেম হচ্ছে, এটা দুইটা কম্পোনেন্ট থাকে। একটা হচ্ছে সাইকোলজিক্যাল, যিনি এটা বিয়ার করছেন তার সাইকোলজিক্যাল কিছু কম্পোনেন্ট থাকে, আরেকটা হচ্ছে সোশ্যাল কম্পোনেন্ট, অর্থাৎ সমাজ তাকে কিভাবে নিচ্ছে। দুটো ব্যাপার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটা গাইনোকোমেশিয়ার পেশেন্ট, একজন গাইনোকোমেশিয়ার পেশেন্ট যখন পিউবার্টিতে ফিল করে, বয়স সন্ধিকালে ফিল করে যে তার বুকের আকৃতিটা আসলে মেয়েদের মতো, অর্থাৎ সে ক্লিন কাট এটা ফিল করে যে তার অ্যাকচুয়ালি স্তন আছে, তখন দেখা যায় সে ভিতর থেকে ক্রিপেলড হয়ে যায়। তার ব্যক্তিত্ব বিকাশের যেই ব্যাপারটা ছিল সেটা কিন্তু গ্রো করতে পারে না। সে পাবলিক স্পিকিং ভয় পায়, সে ক্লাসে সবার সামনে দাঁড়িয়ে কথা বলতে ভয় পায়, সে অনেক মানুষ আছে এমন কোথাও মুখ খুলতে চায় না, সে নিজেকে গুটিয়ে রাখতে পছন্দ করে, সে কোথাও দাঁড়িয়ে কথা বলতেই চায় না, সে মানুষের সামনেই আসতে চায় না, কারণ তার অ্যাকচুয়ালি সাইকোলজিক্যাল কম্পোনেন্ট আছে। সে তো নিজে জানে, সে তো জানে যে তার স্তন আছে। আর আরেকটা হচ্ছে সোশ্যাল কম্পোনেন্ট। সোশ্যাল কম্পোনেন্টটা হচ্ছে সে যে স্কুলে থাকতে তার যে স্তন হলো, এটা কিন্তু তার বন্ধুরা টের পেয়েছে, তারা তাকে টিজ করলো, বুলিং করলো। ইভেন আমরা মনে করি যে খেলার ছলে কিন্তু মানুষের গায়ে হাত দেয়, যে গায়ে হাত দিচ্ছে তার জন্য কিন্তু এটা খেলা, কিন্তু যার গায়ে হাত দিচ্ছে তার জন্য কিন্তু এটা জীবন মরণ সমস্যা। ইভেন তারা এতটাই ডিপ্রেশনে চলে যায়, ইভেন আমি আবারও বলছি, উচ্চ শিক্ষিত ব্যক্তিদের অনেকেও এতটা ডিপ্রেশনে থাকে যে তার এই জীবনটাই আর ভালো লাগে না, সে কোথাও গিয়ে ড্রেস চেঞ্জ করতে চায় না, সে সুইমিং করতে চায় না মানুষের সামনে, সে একটা পছন্দের পোশাক পরতে পারে না, সে কিন্তু নিজের পছন্দের পোশাক পরে না। আপনি কখনো কোনো গাইনোকোমেশিয়ার যারা সাফারার তাদের সাথে কথা বলে বুঝবেন, সে কিন্তু তার পিউবার্টির পরে তার পছন্দের পোশাক পরেনি, সে কি পরে, ঢোলা টাইপের কাপড় পরে, গলায় একটা এক্সট্রা একটা কোটি পরে, অথবা গলা থেকে একটা ওড়না ঝুলায়, মানে তার একটা টিপিক্যাল ড্রেস কোড আছে, যেটা দেখে কিন্তু আমি কিন্তু এখন বুঝতে পারি যে একটা কম বয়সী ছেলে এই ড্রেসটা কেন পরেছে। দেখবেন একটা টি শার্ট পরবে, উপর একটা শার্ট পরবে, শার্টের বোতামটা মাঝখান দিয়ে খোলা থাকে, অর্থাৎ ড্রেস কোড থাকে তাদের একটা, কারণ সে তার পছন্দের পোশাক পরতে পারে না। এটা কিন্তু কোনো স্টাইল না, মানে তার মনস্তাত্ত্বিক দিক থেকে সে কতটা প্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছে, এটা অ্যাকচুয়ালি যিনি এটার এই রাস্তা দিয়ে যান নাই সে কখনো বুঝবে না আসলে। আচ্ছা, আমরা আলোচনাটা চালিয়ে যাব, তবে একটা বিরতি নিতে চাই। দর্শক কেমন আছেন অনুষ্ঠানে একটা বিরতিতে যাচ্ছি, কিছুক্ষণ পরে ফিরে আসছি। দর্শক, একটা বিরতি নিয়ে ফিরে এলাম কেমন আছেন অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলছি পুরুষের স্তনের একটা সমস্যা, গাইনোকোমেশিয়া, এবং এটি নিয়ে কথা বলছেন আমাদের সাথে রয়েছেন ডাক্তার এ.কে.এম. মনিরুজ্জামান সানি, সহকারী অধ্যাপক, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। আপনি বলছিলেন অনেকগুলো আমরা জানছিলাম গাইনোকোমেশিয়া সম্পর্কে, তো আমরা যেটা জানতে চাই যে
কখন আসলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত বা কখন যাবে আসলে? আচ্ছা, কখন যাবে এই প্রশ্নটা হচ্ছে যিনি ভুক্তভোগী হ্যাঁ, উনি যখন অনুভব করবেন তখনই যাবেন। আচ্ছা, অর্থাৎ এমন অনেকে কিন্তু আছে যার বুকের শেপটা আসলে পুরুষালী না, কিন্তু সে এটাতে কমফোর্টেবল, আচ্ছা, হি ফিলস গুড, মানে তার বুকের যেই গঠন এটা পুরুষালী তার না, কোনো মানসিক কোনো এটা নিয়ে তার অসুবিধা হচ্ছে মানসিক না। কোনো যাতনা নাই, হ্যাঁ, আচ্ছা, সে ভালো ফিল করে, তার কোনো দরকার নেই ডাক্তারের কাছে আসা। আচ্ছা, কিন্তু যেই মোমেন্টে সেই ব্যক্তি ভালো ফিল করবে না, যেই মোমেন্টে সেই ব্যক্তি এটা নিয়ে হতাশায় ভুগবেন, যেই মোমেন্টে সেই ব্যক্তি অনুভব করবেন যে না, তাকে কিন্তু সমাজে এটা নিয়ে মানুষ বুলিং করছে, হ্যাঁ, যেই মোমেন্টে সেই ব্যক্তি দেখবেন যে না, তিনি কিন্তু মানুষের সামনে কাপড় পরিবর্তন করতে পারছেন না, অস্বস্তিতে থাকছেন, তার অস্বস্তি তৈরি হচ্ছে মানসিকভাবে। যেই মোমেন্টে সেই ব্যক্তি তার পছন্দের পোশাকটা পরতে পারবে না, যেই মোমেন্টে তাকে জিমে গেলে তার দিকে মনে হবে মানুষ একটু অন্যভাবে তাকাচ্ছে, সেই মোমেন্টেই তার একজন ভালো প্লাস্টিক সার্জনকে কনসাল্ট করা উচিত। আর একটু আসি যে অসুবিধাগুলো কি হয় এটার, আর কি কোনো লক্ষণ থাকে এটার? আচ্ছা, প্রথমত হচ্ছে আমরা একটা তো বললামই যে 5 to 10% কেসে দেখা যায় কোনো না কোনো বড় ধরনের সমস্যার সেকেন্ডারি প্রেজেন্টেশন হচ্ছে গাইনোকোমেশিয়া, কিন্তু সেটারও কিছু ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে কীরকম, তার প্রাইমারি যে ডিজিজটা সেটা যখন হবে তারপরে গিয়ে সেকেন্ডারি প্রেজেন্টেশন হিসেবে গাইনোকোমেশিয়া হবে। সেটা কিন্তু এরকম ক্লিন কাট হিস্ট্রি থাকবে না যে পিউবার্টিতে বয়সন্ধিকালে একটা ছোট স্তন হয়েছিল, ওইটা একটু বড় হয়ে আর কমে না, সেটা কিন্তু থাকবে না। আর এর বাইরে সমস্যা তো বললামই, সমস্যাটা তো মূলত ক্লিনিক্যাল না, সমস্যাটা মূলত সাইকোসোশাল। আর আরেকটা একটা খুবই রেয়ার চান্স হচ্ছে যে আমি যেটাকে গাইনোকোমেশিয়া বলছি সেটা হয়তো ব্রেস্ট কার্সিনোমা। আচ্ছা, টিউমার ক্যান্সার হতে পারে। ইটস ভেরি রেয়ার, আচ্ছা, বাট ইট ক্যান অকার। এটা রেয়ার, আমি আবারও বলে নিচ্ছি, কিন্তু এটা হতে পারে। হঠাৎ করে দেখে মনে হলো যে ছেলের বুকটা স্তনের মতো হয়ে গেছে, তো ইউজুয়ালি ইউনিল্যাটারাল, একদিকে যদি হয়ে থাকে, আচ্ছা, একটা পাশে হবে সাধারণত, তখন হয়তো আমরা এক দেখায় সে হয়তো ভাবলো এটা গাইনোকোমেশিয়া, বা তার হিস্ট্রি শুনে হয়তো কেউ ভাবলো এটা গাইনোকোমেশিয়া, বাট ইউ নেভার নো। যদি এরকম কোনো ইউনিল্যাটারাল স্তনের নিয়ে কোনো পুরুষ আসে, তখন কিন্তু আপনাকে একটু এক্সামিনেশন করে দেখতে হবে যে আপনার কোনো সন্দেহ জাগে কিনা, যেটাকে দেখে ধরে অনুভব করে যে আপনার মনে কোনো সন্দেহ জাগে কিনা। কারণ ব্রেস্ট ক্যান্সার যে পুরুষের হয় না তা কিন্তু না। 1% কেস কিন্তু পুরুষেরও হয়। 99% কেস ফিমেল, এটা সত্যি, কিন্তু 1% পুরুষেরও হতে পারে। তো এটা আসলে এক্সামিনেশন করে দেখতে হবে যে মনে সন্দেহ জাগে কিনা। যদি না, আমাকে ধরে আমার মনে হচ্ছে এটা একটু সন্দেহজনক, একটু শক্ত শক্ত লাগছে, একটু অন্যরকম লাগছে, কনসিস্টেন্সি আপনারা দেখে বোঝেন আসলে। হ্যাঁ, দেখে আমরা এক্সামিনেশন করি। ইভেন যারা নরমালি গাইনোকোমেশিয়া রোগী আছে তারাও কিন্তু আমরা প্রথমে আমাদের যে ক্লিনিক্যাল এক্সামিনেশন প্রোটোকল, এটা আমরা ফলো করি। প্রথমে আমরা ডিটেইল হিস্ট্রি নেই, এরপর ক্লিনিক্যাল এক্সামিনেশন করি, এরপর রিলেভেন্ট যদি কোনো ইনভেস্টিগেশন দিতে হয় সেটা করাই। তো এক্সামিনেশনে কিন্তু বোঝা যায় যে কোনটা সন্দেহজনক আর কোনটা ইডিওপ্যাথিক গাইনোকোমেশিয়া। তো যেটা সন্দেহজনক যদি মনে হয় যে না, একটা রেয়ারেস্ট চান্সও আছে, সেটা কিন্তু ইভ্যালুয়েট করতে হবে, সেটা আসলে দেখতে হবে, আসলে আমার সন্দেহটা দূর করতে হবে, এটা হচ্ছে জরুরি আর কি। আদারওয়াইজ গাইনোকোমেশিয়া যদি অন্য কোনো ডিজিজের সেকেন্ডারি না থাকে, ইটস এ টোটালি সাইকোসোশাল প্রবলেম। পরীক্ষা নিরীক্ষা আপনি বলছিলেন, আসলে কি ধরনের পরীক্ষা নিরীক্ষা? পরীক্ষা নিরীক্ষার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হরমোন প্রোফাইল করা। ওই যে বললাম হরমোনের সাথে রিলেটেড, এই যে তার অ্যান্ড্রোজেনের কি অবস্থা, তার লিউটেনাইজিং হরমোনের কি অবস্থা, এস্ট্রোজেন এবং টেস্টোস্টেরনের ব্যালেন্সটা কেমন, তার গ্রোথ হরমোনের কি, থাইরয়েডের কোনো প্রবলেম আছে কি, থাইরয়েড সমস্যার কারণে এটা হতে পারে, থাইরয়েডের কারণে হতে পারে, আমরা খুব পাচ্ছি এখন আসলে থাইরয়েডের কারণে হতে পারে, ইভেন গ্রোথ হরমোন রিলেটেড প্রবলেমও হতে পারে। হ্যাঁ, তো আমরা একটা হরমোন প্রোফাইল করি, ওই যে আমার সন্দেহটা যেদিকে যাচ্ছে আমি সেই হরমোন প্রোফাইলটা করে দেখি যে না, তার হরমোনের ব্যালেন্সটা ঠিক আছে কিনা। তো এটা একটা হরমোন প্রোফাইল যেটা আসলে করাটা জরুরি। আর দ্বিতীয়ত হচ্ছে, যদি আমি সন্দেহ করি যে না, যে এটা কোনো ডিজিজের সেকেন্ডারি,
মানে অন্য কোনো রোগের কারণে তখন আমার সেই লাইনের পরীক্ষাগুলো করতে হবে। যদি আমার মনে হয় যে না এটা আসলে পেশেন্ট হয়তো সাফারিং ফ্রম লিভার ডিজিজ, তখন আমার লিভার ফাংশনটা একটু দেখতে হবে। মানে এটা আমার এক্সামিনেশন আমাকে গাইড করবে যে আমি কোন পরীক্ষাগুলো করব। আর এরপরে কিছু পরীক্ষা তো আছে আপনার অপারেশনের ফিটনেসের জন্য, সেগুলো তো আমরা রেগুলারলি করে থাকি, যে পরীক্ষাগুলো সেগুলোই করি। আচ্ছা, আরেকটা জিনিস একটু আমরা জানতে চাই, সেটা হলো যে আপনি বলছিলেন মধ্য বয়সে কি এটা হতে পারে? মধ্য বয়সে হতে পারে? মধ্য বয়সে হতে পারে না যে তা না, অন্য রোগের কারণে হতে পারে, অন্য রোগের কারণে হতে পারে, কিন্তু এটা গাইনোকোমেশিয়া যে টিপিক্যাল ইডিওপ্যাথিক গাইনোকোমেশিয়া যেটা, এটা অন্য কোনো কারণ ছাড়া, সেটার কারণে আসলে মধ্য বয়স হওয়ার কথা না। আরেকটা জিনিস বলি, আপনি যেমনটা বলছেন যে মানে যে কারণে আপনি বলছিলেন যে গাইনোকোমেশিয়া, আসলে এটা মানে এটা ক্ষতিকর কোনো প্রভাব নেই। আসলে ক্ষতিকর প্রভাবটা আপনি যেটা বলছেন যে সেটা সামাজিক, আসলে শারীরিক কোনো অসুবিধা নেই আসলে এটাতে। যদি ইডিওপ্যাথিক হয়ে থাকে সেটা শারীরিক কোনো মানে এটা নিয়ে কোনো শারীরিক জটিলতাও হবে না আসলে। হ্যাঁ, সেটাও আসলে দর্শকদের একটু বলতে চাই যে না, এটা নিয়ে আসলে তাহলে শারীরিক জটিলতা নেই হয়ে থাকে। এটারও ওই যে বললাম কিছু ডিজিজের সেকেন্ডারি হতে পারে, আর রেয়ারেস্ট একটা কারণ তো আছে আপনি বলেন ব্রেস্ট ক্যান্সারটাকে একটু। তাহলে এটাও একটা জরুরি যে একটু যাওয়া উচিত যাদের এটা রয়েছে তাদের চিকিৎসা। আপনি যেমনটা বলছেন যে শুধু আমি বলছি যে সামাজিক সমস্যা তো আছে, তারপরেও এই যে আপনি কারণগুলো বলছেন, তাহলে সেটার কারণে যাওয়া উচিত। যার আসলে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন থাকবে, সে কিন্তু শুধুমাত্র সাইকোসোশিয়াল প্রবলেমে ভুগবে না, সে নিজে থেকে ফিল করবে এটা একটা ডিজিজ। আচ্ছা, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু হি ইজ নট গোয়িং থ্রু এনি ডিজিজ। ম্যাক্সিমাম ক্ষেত্রে কথাটা বলছি আমি, তার প্রবলেমটা হচ্ছে সাইকোসোশিয়াল। ভয়ের কিছু নেই আসলে, সেটাই। আচ্ছা, এখন আপনি আমরা একটু আসি যে চিকিৎসার কথাই আসি আমরা, যে চিকিৎসা কিভাবে করা হয় আসলে। আচ্ছা, প্রথমত হচ্ছে এখানে আমি একটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই যে গাইনোকোমেশিয়া যখন শুরু হয় তার কম্পোনেন্টের উপর ডিপেন্ড করে কয়েকটা স্টেজ থাকে। আচ্ছা, যেমন একটা গাইনোকোমেশিয়াকে আমরা বলি ফ্লোরিড। ফ্লোরিড মানে অর্থাৎ এটা মাত্র ডেভেলপ করছে, সেটাকে আসলে কিছু ড্রাগসের মাধ্যমে কন্ট্রোলে আনা সম্ভব। আচ্ছা, আর সেটাই যখন আরেকটু পরে হয় সেটাকে বলে আমরা বলি ফাইব্রাস। আচ্ছা, অর্থাৎ তখন কিন্তু ড্রাগস দিয়ে আর কোনো তেমন উপকার হয় না। আচ্ছা, আর আরেকটা আছে ইন বিটুইন। তো সাধারণত দেখা যায়, ওই যে বললাম আমরা তো গাইনোকোমেশিয়াতে এমনিতেও পিউবার্টিতে আমরা ধরে নেই গাইনোকোমেশিয়া হওয়াটা ফিজিওলজিক্যাল, মানে এটা নর্মালি হওয়ার কথা। তো এটা যখন পারসিস্ট করে যায় তখন গিয়ে আমরা সেটা চিকিৎসার দিকে গুরুত্ব দিই। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা সার্জনদের হাতে যেটা আছে সেটা হচ্ছে যখন আমাদের কাছে একটা পারসিস্টেন্ট গাইনোকোমেশিয়ানে আসে, আমরা সাধারণত এটা ফাইব্রাস স্টেজেই পেয়ে থাকি। আচ্ছা, মানে এটা অলরেডি তার বয়ঃসন্ধিকালের, কারণ আমি তো বয়ঃসন্ধিকালে তাকে সার্জারি করব না। আমি যদি মনে হয় বয়ঃসন্ধিকালে আমার যদি গাইনোকোমেশিয়া মনে হয় যে না এটা খুব বেশি, তখন আমি একজন এন্ডোক্রাইনোলজিস্টের হেল্প নেব, একজন হরমোন বিশেষজ্ঞের সাহায্য নেব। যে আপনার কি মতামত বলেন যে এটাকে কোনো ওষুধ দিয়ে কমাতে হবে কিনা। তো এটা হচ্ছে ঘটনা, মানে ওষুধ দিয়েও কমানো সম্ভব কিছু কিছু স্টেজের উপরে। স্টেজে যদি একদম পিউবার্টিতে থাকে তাহলে তখন এটা নিয়ে আসলে চিন্তা ভাবনার কিছু ব্যাপার আছে, কারণ আবার বলা হচ্ছে যে পিউবার্টিতে এমনিতেই চলে যাবে। হ্যাঁ, আপনি বলছিলেন যে 1-1.5 বছর চলে যায়। আসলে দেখা যায় আমরা যখন এটাকে প্রবলেম হিসেবে অ্যাড্রেস করি তখন আমাদের হাতে, সার্জনদের হাতে একটা জিনিস থাকে, সেটা হচ্ছে সার্জারি। আচ্ছা, এখন এই সার্জারিটা কি করব সেটারও একটা স্টেজিং আছে। আমরা এটা বলি সিমন্স ক্লাসিফিকেশন, যে কি প্রবলেম নিয়ে এসেছিল আমার কাছে এবং সেটার উপর ডিপেন্ড করে আমি সার্জিক্যাল প্ল্যানটা করি। আচ্ছা, এখন অনেক গাইনোকোমেশিয়া আছে যে তার আসলে গ্ল্যান্ড আছে ঠিক আছে, কিন্তু সামান্য একটু গ্ল্যান্ড, কিন্তু পেশেন্টের সাইকোলজিক্যাল কম্পোনেন্টটা অনেক বেশি আছে, মানে খুব অস্বস্তিতে আছেন, আমরা বলি টাইপ 1। কিন্তু তার আপনি এক্সামিনেশন করে খুব বেশি গ্ল্যান্ডও পাবেন না, খুব এক্সেস কিন্তু নাই। আরেকটা হচ্ছে 2তে হচ্ছে মডারেট, মানে গ্ল্যান্ড আছে। আচ্ছা, আপনি তার এক্সামিনেশন করে গ্ল্যান্ড পাবেন। 2A-তে এক্সেস স্কিন নাই, 2B-তে গ্ল্যান্ডের সাথে স্কিনও একটু আছে, স্তনের মতো চামড়াটাও একটু বেশি। আর যেটা টাইপ 3 সেটা কিন্তু মেয়েদের স্তনের মতো, আচ্ছা, মানে বেশ বড়। তো এইটার উপর ডিপেন্ড করে আমরা সার্জিক্যাল প্ল্যানটা করি, যে এটা আমি কিভাবে কি সার্জারি করব। যেমন অনেক ক্ষেত্রে এরকম অনেক গাইনোকোমেশিয়া আছে যেটাকে আমরা ওই যে বললাম সিউডো গাইনোকোমেশিয়া বা লাইপোমেশিয়া বলি, স্থূলতার কারণে যেটা
ফ্যাটের কারণে হচ্ছে, মানে এক্সেসিভ ডিপোজিশন অফ ফ্যাট, ফ্যাটের জন্য হচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে আমরা শুধু লাইপোসাকশনও করি। আচ্ছা, যে আমরা হয়তো ব্রেস্ট গ্ল্যান্ডটা কেটে বের করে আনি না, কিন্তু লাইপোসাকশন করে ওই এলাকার সব ফ্যাট বের করে নিয়ে ফ্যাটগুলোকে বের করে নিয়ে আসেন। আচ্ছা, কিন্তু যদি দেখা যায় যে না এখানে কিন্তু গ্ল্যান্ডও আছে, তখন দেখা যায় সাবকিউটেনাস ম্যাস্টেক্টমি করতে হয়। আচ্ছা, অর্থাৎ চামড়ার নিচে যে গ্ল্যান্ডটা, এটা ছোট্ট একটা ইনসিশন দেই, যেটা আসলে পরবর্তীতে দেখাও যায় না। আচ্ছা, তো ওই গ্ল্যান্ডটা আমরা নিয়ে আসি। কিন্তু কারো যদি এমন হয় যে অনেক বড়, একদম মেয়েদের স্তনের চেয়েও বড় বা স্তনের মতো বড়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা নারীদের ব্রেস্ট যেভাবে রিডাকশন করতে হয় অতিরিক্ত বড় হলে, সেই প্রিন্সিপালগুলো ফলো করেই কিন্তু বড় ধরনের সার্জারি প্ল্যান করতে হয়। আচ্ছা, তো এইটা ডিপেন্ড করে আমার ক্লিনিক্যাল এক্সামিনেশন, তার ক্লিনিক্যাল যে স্টেজ, তিনি কোন স্টেজে আমার কাছে এসেছেন, এবং পেশেন্টের কি চান, সব কিছুর উপর নির্ভর করে আমরা একটা সার্জিক্যাল প্ল্যান করি যে না ওনার ক্ষেত্রে আমার এটা 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 করতে হবে, আর ওনার ক্ষেত্রে এটা করলেই হবে। আচ্ছা, তো এটা ডিপেন্ডস, সব কিছু মিলে আমরা সার্জিক্যাল তো এই যে অপারেশনগুলো যেটা আপনারা করে থাকেন আসলে, একটা তো আপনি বলছিলেন যে বোঝাও যায় না হয়তো অনেক সময়, তো যেভাবে আপনারা করেন আসলে, ঠিক আছে, এটা কি খুব বড় করে কাটতে হয় বা এরকম কিছু? না, ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এটা দাগহীন হয়। আচ্ছা, দাগহীন কেন হয় আমি একটু খুলে বলি। কারণ আগের দিনের যে সার্জারি ছিল সেই কনসেপ্ট থেকে কিন্তু আমরা এখন সবসময় চেষ্টা করি কম দাগ কম কেটে কিভাবে অপারেশনটা করা যায়। যেমন আগের দিনে বুকের বড় ধরনের কেটে গ্ল্যান্ডটাকে বের করে আনা হতো। এখন আমরা যেটা করি সেটা হচ্ছে স্পেশাল প্লাস্টিক সার্জনরা যেটা করি সেটা হচ্ছে নিপল এরিওলার একটা স্কিনের এবং স্বাভাবিক স্কিনের কালার কিন্তু এক না। আচ্ছা, ওটা অনেক ডার্ক স্কিন, তো সেইটার ভিতর থেকে আমরা ইনসিশনটা দেই, ছোট্ট একটা ছিদ্র হয়, সেই ছিদ্র দিয়ে কিন্তু গ্ল্যান্ডটা বের করে আনা সম্ভব। আর লাইপোসাকশনের ক্ষেত্রে আমরা যেটা করি, লাইপোসাকশনের স্পটটা জাস্ট 3 মিলিমিটারের একটা ছিদ্র করা হয়, খুব ছোট, হ্যাঁ, দুই পাশে। এটা অপারেশনের পরপর কিছুদিন দেখা যায়, কিন্তু একটা সময় পরে এই 3 মিলিমিটারের ছিদ্র কিন্তু আর খুঁজেও পাওয়া যায় না। তো আলটিমেটলি আমরা এখন যেভাবে করি বা যেভাবে পেশেন্টরা পছন্দ করেন সেভাবে কিন্তু কখনোই এমন কোনো দাগ থাকে না যেটা আসলে সার্জারির পরে খুব বেশি ভিজিবল। আচ্ছা, এবং সময় কি খুব বেশি প্রয়োজন হয় এগুলো সার্জারিগুলোতে? মানে পারা অপারেটিভ অপারেশন খুব বেশি সময় লাগে না আসলে। ঝুঁকির কথা যদি বলি, যেটা অনেকে মানে হয়তো প্রশ্ন করেন যে, আচ্ছা, যদি গাইনোকোমেশিয়া সার্জারির ঝুঁকির কথা বলি, সার্জিক্যাল ঝুঁকি একেবারেই নগণ্য। আচ্ছা, কারণ এটাতে বড় ধরনের কোনো কাট হয় না, বড় ধরনের কোনো ব্লিডিং হয় না। তাও কোনো সার্জারি ঝুঁকি মুক্ত নয়। কারণটা হচ্ছে সাধারণত একদম ছোট হলে অন্য বিষয়, সাধারণত মডারেট যে গাইনোকোমেশিয়া সেটা কিন্তু আমরা জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়েই করতে হবে। আচ্ছা, আচ্ছা, আদারওয়াইজ এটা কিন্তু ক্লিয়ার করা সম্ভব না। আমি জানি না আপনি দেখেছেন কিনা যে অনেক জায়গায় অনেক বিজ্ঞাপন দেয় যে লোকাল দিয়ে অবশ্য করে গাইনোকোমেশিয়া সার্জারি। এটা অ্যাকচুয়ালি যদি কেউ করে থাকেন উনি কিন্তু টোটালি এটা করতে পারবেন না। আচ্ছা, কারণ অবশ্য করে আপনি একটা লোকালাইজড এরিয়াকে অবশ্য করেন, কিন্তু অ্যাকচুয়ালি যদি মডারেট গাইনোকোমেশিয়া হয় অর্থাৎ টাইপ 2 গাইনোকোমেশিয়া হয়, সেই ক্ষেত্রে কিন্তু শুধু লোকালাইজড ক্লিয়ারেন্স দিয়ে হবে না। সেক্ষেত্রে আপনাকে চেস্টের যেই সাবকিউটেনাস ফ্যাট, তার যেই এক্সেসিভ ফ্যাট ডিপোজিশন, সেটাকে থ্রু আউট লাইপোসাকশন করে আনতে হবে। জি। আমরা আলোচনাটা চালিয়ে নেব, তো আরেকটা বিরতি নিতে চাই। দর্শক কেমন আছেন অনুষ্ঠানে আরেকটা বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণ পরে, আশা করি আমাদের সঙ্গে থাকবেন। দর্শক, আরও একটা বিরতি নিয়ে ফিরে এলাম কেমন আছেন অনুষ্ঠানে। আমরা কথা বলছি পুরুষদের স্তনের বৃদ্ধি, গাইনোকোমেশিয়া বলে যেটিকে, সেটি নিয়ে আমরা কথা বলছি, এবং আমাদের সাথে উপস্থিত আছেন সহকারী অধ্যাপক শেখ হাসিনা জাতীয় বার্নোপ্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ডাক্তার AKM মনিরুজ্জামান সানি। আপনি সার্জিক্যাল যে চিকিৎসার কথা বলছিলেন, একটা তো লাইপোসাকশন আপনি বললেন আসলে, আরেকটা হচ্ছে যে ম্যাস্টেক্টমির কথা বলছিলেন। তো যদি একটু বড় হয় তাহলে একটা হচ্ছে যে তাহলে ঝুঁকিটা কম, কিন্তু এটা অ্যানেস্থেসিয়া দিয়ে করতে হবে আসলে, ফুল অ্যানেস্থেসিয়া দিয়ে। ঝুঁকিটা কম, আমি সেটাইতে আসছিলাম। তো যখন দেখা যাচ্ছে একটা মডারেটলি এনলার্জ ব্রেস্ট, সেই কেসটা কিন্তু আপনাকে অবশ্যই জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে করতে হবে। সেই ক্ষেত্রে দেখেন একটা অনেক বড় সার্জারির যেই অ্যানাস্থেটিক হ্যাজার্ড এবং একটা ছোট সার্জারির যে অ্যানাস্থেটিক হ্যাজার্ড, সেগুলো কিন্তু কাছাকাছি। কাছাকাছি, জি। কারণ একটা মানুষকে পুরো অজ্ঞান করতে হলে যে প্রস্তুতি, সেটা কিন্তু আমাদের লাগবে।
আচ্ছা, এমন না যে না গাইনোকোমেশিয়া সার্জারি হয়তো এমনিতে ঝুঁকিমুক্ত, আমি হয়তো প্রিপারেশন কম দিলে হচ্ছে, ব্যাপারটা কিন্তু তা না। আচ্ছা, তো যেই মোমেন্টে আমি সিদ্ধান্ত দেব যে না এই সার্জারি আমাকে সম্পূর্ণ অজ্ঞান করে করতে হবে, সেই মুহূর্ত থেকেই কিন্তু একটা বড় সার্জারির সকল প্রিপারেশন আমাকে নিয়ে নিতে হবে। আচ্ছা, সেই টেস্টগুলো করতে হবে যেটা একজন মানুষকে অজ্ঞান করার আগে দেখতে হয়। তার যদি ন্যূনতম কোথাও কোনো ঘাটতি থাকে সেটা কারেকশন করতে হবে, আচ্ছা, করে এরপরে সার্জারির জন্য তাকে ফিট করতে হবে। আচ্ছা, এরপর আসছে যে তার অজ্ঞান করে তার অপারেশন করা। আচ্ছা, তো আসলে সার্জারিটা, এই যে বললাম যে সার্জিক্যাল ঝুঁকি কম হলো, আসলে প্রস্তুতি কিন্তু বড় সার্জারির মতোই নিতে হবে, সেরকমই আপনাকে প্রস্তুতি নিতে হবে। আচ্ছা, আর একটু আসি যে অপারেশনগুলো যে আপনারা করেন, ধরেন হসপিটালে কতদিন থাকতে হয় এরকম? ইউজুয়ালি গাইনোকোমেশিয়ার সার্জারি যদি আনইভেন্টফুল হয়, হ্যাঁ, আদার্স কোনো কমপ্লিকেশন নেই, সেক্ষেত্রে 1 থেকে 2 দিন। আচ্ছা, এর বেশি আসলে কোনো ইন্ডিকেশন নাই। দেখা যায় 2 দিন পরে উনি নিশ্চিন্তে বাসায় চলে যেতে পারেন। হ্যাঁ, এরপরে হয়তো উনি ফলো আপে আসবেন রেগুলারলি। এই তো। আচ্ছা, এই যে অপারেশন আপনারা করছেন, এটা সারা বাংলাদেশে কি সম্ভব, মানে সব জায়গায় কি সম্ভব? এটা ডিপেন্ড করছেন কে করছেন। আচ্ছা, এমন না যে কিছু সার্জারি আছে আমাদের, যেমন ধরেন যেটা মাইক্রোস্কোপ লাগে অথবা খুব ডেলিকেট ইনস্ট্রুমেন্ট লাগে। গাইনোকোমেশিয়া সার্জারিতে কিন্তু ব্যাপারটা এরকম না যে খুবই ডেলিকেট কিছু লাগবে। আচ্ছা, আমাদের কিছু স্পেশাল ইনস্ট্রুমেন্ট আছে, সেটা ঠিক আছে, কিন্তু এমন না যে এটা ঢাকা ছাড়া হবে না, ব্যাপারটা কিন্তু তা না। সেই এক্সপার্টাইজ যদি থাকেন যেই সার্জারি করছেন আসলে, তার উপর ডিপেন্ড করবে যে উনি কতটুকু সুন্দরভাবে করতে পারেন। থাকলে এটা মানে সেই ফ্যাসিলিটিস যদি থাকে তাহলে সব জায়গায় করা সম্ভব আসলে, মানে স্পেশাল কিছুর আসলে স্পেশাল দক্ষ একজন সার্জন দরকার, দক্ষ সার্জন, এবং আমাদের নরমাল যে প্লাস্টিক সার্জনদের যে ইনস্ট্রুমেন্টগুলো থাকে সেটা থাকতে হবে, এবং সবচেয়ে জরুরি হচ্ছে তার অনেক ভালো একটা এক্সপেরিয়েন্স এবং একজন দর্শক আছেন, একজন দর্শক আছেন। জি দর্শক, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হচ্ছে, আমার ছেলে আছে 12 বছরের। হ্যাঁ, ওর হচ্ছে স্তনের দিক, বুকের দিকটা মানে অনেকটাই বড়, এটা কি সমস্যা? আমি কোনো ডাক্তার দেখাইনি এখন পর্যন্ত। জি। আর আমার একটা মেয়ে আছে 3 বছরের। 3 বছরের মেয়ের একটা বাম পাশেটা মানে একটু বড় আর ওর ভিতরে শক্ত, গুটি গুটি ভাব এরকম। এটা কি কোনো সমস্যা? প্রশ্ন করবেন কিনা, কোনো কিছু জানতে চান কিনা? মা, আপনি আপনার একজন ছেলের কথা বললেন তাই তো? হ্যাঁ, 12 বছর, যার বয়স হচ্ছে 12 বছর। জি। আর আপনার একজন মেয়ের কথা বললেন যার বয়স হচ্ছে 3 বছর। হ্যাঁ। আচ্ছা, আমি একটা করে বলি। সাধারণত 12 বছরের যেই ছেলের কথা বললেন, উনি কিন্তু বয়স সন্ধির মধ্যে দিয়ে যাচ্ছেন, এবং এটা কিন্তু আমরা আলোচনায় করছি যে পৃথিবীতে 70% পুরুষ তার বয়স সন্ধিকালে কিন্তু ছোট করে হলেও স্তনের মতো একটা জিনিস অনুভব করেছেন। তাই 12 বছর বয়সে আসলে এটা নিয়ে আমার মনে হয় না যে দুশ্চিন্তার কোনো কারণ আছে। আমার মনে হয় আমরা আরও মিনিমাম 2-3 বছর দেখব যে এটা কি থাকছে নাকি ছোট হয়ে যাচ্ছে। তো যদি দেখি যে না, তার বয়ঃসন্ধির বয়সটা পার হয়ে গেল, 15 বছর পার হয়ে গেল, তারপরেও 1-2 বছর হয়ে গেল কিন্তু কমছে না, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে একজন ভালো ডাক্তারের কনসালটেশন নিতে হবে। সেই ক্ষেত্রে যদি এমন হয় যে না, তারটা ওষুধ দিয়ে কমানো সম্ভব, ওষুধে আমরা কিছু হেল্প পেতে পারি। আর যদি এমন হয় যে না, তার ক্ষেত্রে সার্জারি লাগবে, সেই ক্ষেত্রে আমরা একটা সার্জারির প্ল্যানও করতে পারি। এটাই গেল আপনার 12 বছরের সন্তানের ক্ষেত্রের যে প্রবলেমটা আপনি আমাকে বললেন। আরেকজন বললেন যে আপনার একদম ছোট একজন বাচ্চা, যার আসলে বুকে আপনি দেখতে পাচ্ছেন স্তনের মতো একটা মেয়ে বাচ্চার, তাই তো? 3 বছর। হ্যাঁ, প্রথম পাশে বলছেন আর কি। এটা কতদিন ধরে, আপনি কি আমাকে বলবেন যে কতদিন ধরে মনে হচ্ছে? দর্শক নাই আমাদের সাথে। আচ্ছা, যদি এমন হয়ে থাকে যে এই বাচ্চার প্রথমত হচ্ছে মেয়ে বাচ্চা, দ্বিতীয়ত ম্যাটারনাল সিজনের একটা ব্যাপার তো থাকেই, আর যদি এমন হয়ে থাকে যে একদিকে এবং এটা দ্রুত বড় হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এটা সিরিয়াসলি নিতে হবে। সিরিয়াসলি কী ধরনের? তখন আমাদের একটা ভয় থাকে যদি একদিকে দ্রুত একটা টিউমার বা চাকা বড় হতে নেয়, তখন কিন্তু আমি বলছি না যেটা গ্রোথ, কিন্তু তখন কিন্তু এটা এক্সক্লুড করে নিতে হবে যে না, এটা স্বাভাবিক। তখন কিন্তু এটা একটু অ্যালার্মিং। আর যদি এমন হয় যে না, আপনার স্বাভাবিক স্তনের বার্ডের মতোই লাগছে, সেক্ষেত্রে আমরা ইভালুয়েট করে নেওয়াটাই ভালো। কাউকে দেখিয়ে নিতে পারেন আর কি, যদি এটা বাড়ে, আপনি যেমনটা বলছেন, তাহলে হয়তো চিকিৎসকের শরণাপন্ন আপনি হবেন আসলে। আর আপনার ছেলের ক্ষেত্রে তো বললেনই আমাদের যে বিশেষজ্ঞ চিকিৎসক, আপনি কিছুদিন অপেক্ষা করুন,
1-2 বছর বয়ঃসন্ধিকালটা হ্যাঁ, একটা পার পেরিয়ে হতে যাক, দেন, হ্যাঁ। তারপরে 12 নিশ্চিত বছরে হ্যাঁ, ওই যে বললাম যে 65 to 70% হ্যাঁ মেল কিন্তু তার জীবনে এই সময়টায় একটা হবে, হ্যাঁ। স্তনের বার্ড ফিল করে। এবং এটা হয়তো তারপরে হ্যাঁ, ঠিকও এটা হয়ে চলে যাবে আসলে। জি, অসংখ্য ধন্যবাদ ফোন করবার জন্য। আপনি সার্জারির কথাটা বলছিলেন, একটু আসি যে এই যে অপারেশন পরবর্তী কোনো জটিলতা হয় কিনা বা হতে পারে কিনা? অপারেশন পরবর্তী জটিলতা খুবই রেয়ারলি হতে পারে। আচ্ছা। যেমন জটিলতা বলতে যেটা বলি, ওই যে বললাম অ্যানাস্থেটিক হ্যাজার্ড যদি আমি এক্সক্লুড করি, যে সার্জিক্যাল, শুধু পিওর সার্জিক্যাল কি প্রবলেম হতে পারে। গাইনোকোমাস্টিয়া সার্জারির ক্ষেত্রে আমরা এত ছোট ইনসিশন দেই, এখানে ইনফেকশনটা খুবই কম হয় এবং রেয়ারলি হয়, মানে ইনফেকশনের চান্স খুব কম থাকে। খুবই কম, আচ্ছা। খুবই কম। ইনফেকশনের চান্স তাহলে কোন সার্জারিগুলোতে বেশি? যেগুলো ওপেন সার্জারি, আচ্ছা। আমাকে কেটে ভিতরে ঢুকতে হবে। গাইনোকোমাস্টিয়ার ক্ষেত্রে কিন্তু আমরা কেটে ভিতরে খুব একটা ঢুকি না। আচ্ছা। আমরা এক ছোট্ট 3 মিলিমিটার টিউব দিয়ে ফ্যাটগুলো নিয়ে আসি, আর এরিওলার চারপাশে ওই 2 থেকে 3 সেন্টিমিটার একটা ইনসিশন দিয়ে গ্ল্যান্ডটা নিয়ে আসি। সেই ক্ষেত্রে কিন্তু ইনফেকশনের চান্স কম, কিন্তু নাই বলা যাবে না। আচ্ছা। কারণ 1 to 2% কেসে কিন্তু ইনফেকশন হতে পারে। আচ্ছা। উই নেভার নো। এটা একটা গেল। আরেকটা হচ্ছে অ্যাসিমেট্রি। এটা আসলে গাইনোকোমাস্টিয়া বলে কোনো কথা না, যে কোনো ব্রেস্ট রিলেটেড সার্জারিতে কিন্তু একটা মাইনর অ্যাসিমেট্রি থাকবে। আচ্ছা। এটাকে কমপ্লিকেশন না বলে কনসিকুয়েন্স বলাটা ভালো। আমরা যে পৃথিবীতে জন্ম নিয়েছি, পৃথিবীতে এমন কোনো নারী পাবেন না যার 2 স্তন সেম। আচ্ছা। এটা আসলে এটা জন্মগতভাবে, হ্যাঁ, এটা ন্যাচারাল, জন্মগত, এটা ন্যাচারাল। জি। ইভেন আমাদের যে 2 হাত, হ্যাঁ। আমাদের 2 হাত কিন্তু হুবহু এক না। আচ্ছা। হাতেরটা খুবই ছোট ডিফারেন্স থাকে, কিন্তু স্তনের ক্ষেত্রে কিন্তু যেই ব্যক্তি তিনি কিন্তু বুঝেন তার 2টা স্তন একটু হলেও 2 রকম। জি। তো সেই ক্ষেত্রে সার্জারি করার পরেও যেটা হয় যে একটু অ্যাসিমেট্রি থাকে। আচ্ছা। এটাকে আমি কমপ্লিকেশন না বলে আমরা কনসিকুয়েন্স বলি, এবং এটা কিন্তু বলেই নেই যে হুবহু হয়তো শেপ একই হবে না, কিন্তু যিনি ভুক্তভোগী বা যিনি পেশেন্ট, উনার একটা চাহিদা থাকে যে তিনি একটা পুরুষালী চেস্ট শেপ চান, সেটা আমরা বলি যে না, এটা সম্ভব। এবং দেখা যায় গাইনোকোমাস্টিয়া সার্জারির পর অনেকের ক্ষেত্রে দেখা যায় তারা খুব বেশি ব্যায়াম করতে পছন্দ করেন, তখন তার যে চেঞ্জটা আসে সেটাতে উনি এতটাই খুশি থাকেন যে অ্যাসিমেট্রির ব্যাপারটা আসলে পেশেন্ট খুব একটা সিরিয়াসলি। তাহলে ওই জায়গাতে একটু আসি যে আপনি বলছিলেন যে দেখুন গাইনোকোমাস্টিয়ার ক্ষেত্রে যে সাইকোসোশ্যাল যে সমস্যাটা আসলে, তাই না, যে মানসিক এবং সামাজিক যে সমস্যার জায়গাটা, তো সেটি থেকে আসলে সে রিকভার করতে পারে শতভাগ। আমি ছোট্ট একটা গল্প বলতে চাই। তো একজন ডক্টর, জুনিয়র ডক্টর, আমাদের সময় কম, 2 মিনিট পাবো, আপনি। তো উনি আমার কাছে এসেছিলেন, উনি এটা কাউকে বলতেও পারেন না, আমার কাছে এসেছিলেন, বলেছিলেন তার জীবন ভালো লাগে না, উনি সুইসাইড করতে চান। আচ্ছা। তো আমি তাকে জিজ্ঞেসালাম কেন, তো তখন সে বললো যে সে একটা রিলেশনশিপে যেতে পারে না, তার বন্ধুরা তার দিকে কিভাবে তাকায়, তো সে কোথাও কমফোর্টেবল ফিল করে না, সে গাইনোকোমাস্টিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে। এবং আমরা খুব তাড়াতাড়ি তার সার্জারিটা করলাম, এবং সার্জারির পরে তার ব্যক্তিত্ব এতটাই পরিবর্তন হয়েছে, যেই ছেলেটা ক্লাসের এক কোণায় লুকিয়ে বসে থাকতো, সেই ছেলেটা পাবলিক স্পিকিং করে, সেই ছেলেটা ভিডিও ব্লগ তৈরি করে। মানে এটা তো আমার চোখে দেখা, কারণ আমি স্টুডেন্ট থেকে ডাক্তার হওয়া পর্যন্ত সেই ব্যক্তিকে চিনি। তাহলে সার্জারির একটা অনেক বড় এখানে ভূমিকা, পরিবর্তন, কনফিডেন্স লেভেলটা আকাশ পাতাল। এবং যে অসুবিধাটার কথা আপনি বলছিলেন আসলে সামাজিক, সেখান থেকে সে বেরিয়ে আসতে পারে। জি, অসংখ্য ধন্যবাদ ডক্টর এ কে মনিরুজ্জামান সানি, আপনি আমাদের জানাচ্ছিলেন গাইনোকোমাস্টিয়া সম্পর্কে এবং এর চিকিৎসা সম্পর্কে। আশা করি দর্শক আপনারাও এ থেকে উপকৃত হয়েছেন, এবং যদি কারো এই ধরনের সমস্যা থেকে থাকে অবশ্যই এটার চিকিৎসা আছে, আপনারা চিকিৎসকের শরণাপন্ন হন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সামনের দিনে নতুন কোনো বিষয় নিয়ে আবারও কথা হবে।